কলকাতায় আজকের তাজা খবর। আজকের প্রধান শিরোনাম, ফতেপুরের নুরি জামে মসজিদে চলল যোগীর বুলডোজার। দীঘা গিয়ে অখিল পুত্র সুপ্রকাশের উপরে আস্থা রাখলেন মমতা, দিলেন বেশ কিছু দায়িত্ব। কংগ্রেস আপত্তি করলে কিছু যায় আসে না, মমতাকে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল লালু প্রসাদেরও। এক মাসে আরজিকর মামলার শুনানি শেষ হতে পারে, 43 জনের সাক্ষ্য গ্রহণ এসসিতে বললেও সিবিআই। বাবরি মসজিদের পাল্টা রাম মন্দির হবে মুর্শিদাবাদে, হুমায়ুনের পাল্টা ঘোষণায় বঙ্গীয় হিন্দু সেনার। একই দিনে জোড়া নতুন বিশ্ববিদ্যালয় পেল বাংলা, 2 বিল পাশ হল বিধানসভার অধিবেশনে। হাওড়া ড্রেনেজ ক্যানল রোডের নাম বদল, আজ নতুন নামকরণ করলেন মুখ্যমন্ত্রী। ভারতে এবার ট্রেন ফেরত দিয়ে দিল বাংলাদেশ, এবার যোগাযোগ শেষ। বিস্তারিত। আজ মঙ্গলবার 10 ডিসেম্বর সকালে উত্তরপ্রদেশের ফতেপুরের জেলার লালৌলি শহরের সদর বাজারে অবস্থিত নুরি জামে মসজিদের পিছনের অংশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। এডিএম অবিনাশ ত্রিপাঠী এবং এএসপি বিজয় শঙ্কর মিশ্রের নেতৃত্বে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় ভারী পুলিশ বাহিনী, পিএসি এবং র্যাফ মোতায়েন করা হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুযায়ী জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ফতেপুরের নুরি মসজিদ কমিটিকে একটি নোটিশ জারি করেছিল। নোটিশে বলা হয়, ড্রেন নির্মাণের জন্য মসজিদের পেছনের অংশ পিডব্লিউডি এর উপর নির্মিত হওয়ার বাধা সৃষ্টি করছে। মসজিদ কমিটি দখল উচ্ছেদের জন্য 1 মাস সময় চেয়েছিল। এই জরিপে আরও 133টি বাড়ি এবং দোকান দখলের আওতায় পাওয়া গেছে। মসজিদ কমিটির সেক্রেটারি সৈয়দ নুরি বলেন, এলাহাবাদ হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি 13 ডিসেম্বর হলেও প্রশাসন তার আগেই ব্যবস্থা নিয়েছে। এদিকে এসপি বিজয় শঙ্কর মিশ্র বলেছেন যে নিয়ম অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে রাজস্ব দলও উপস্থিত ছিল বলে জানান তিনি। 15 ডিসেম্বর কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন, সেই ভোট নিয়ে সোমবার পূর্ব মেদিনীপুরের সংশ্লিষ্ট এলাকায় দলীয় বিধায়কদের বিধানসভা নিজের ঘরে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের তরফে সমবায় ভোট সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে স্থানীয় বিধায়ক অখিল গিরিকে। মেঘ যে কাটছে ইঙ্গিত মিলেছিল তখনই মঙ্গলবার দীঘায় গিয়েও ফের অখিল গিরি এবং তার পুত্র সুপ্রকাশ গিরির উপরে আস্থা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রকাশ গিরি জানালেন, জগন্নাথ মন্দিরের বেশ কিছু দায়িত্ব তাঁর উপরে দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কপ্টার থেকে নেমে হেলিপ্যাড ময়দানের এক পাশে দাঁড়িয়ে সুপ্রকাশের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। এদিন দুপুরেই দীঘায় পৌঁছন মুখ্যমন্ত্রী। হেলিপ্যাডে নেমেই অখিল পুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন মমতা। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সঙ্গে ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। মূল যে উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী দীঘা সফরে গিয়েছেন, সেই জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা বলেছেন সুপ্রকাশকে। বেশ কিছু দায়িত্ব নিতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দীঘা সফরে এলাকার বিধায়ক অখিল গিরি থাকবেন বলেও জানালেন সুপ্রকাশ। সম্প্রতি পটাশপুরের বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষে পড়েছেন বলেও খবর। তাই উত্তম বারিকের অনুগামীদের আজ হেলিপ্যাডে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেলেও উত্তম বারিককে সেখানে দেখা যায়নি। কয়েক মাস আগেই বন দপ্তরের মহিলা আধিকারিককে কটু কথা বলার পর মন্ত্রিত্ব খোয়াতে হয় অখিলগিরিকে। তারপর থেকেই উত্তম বারিককে পরপর অনেক দায়িত্ব দিয়েছিল দল। আড়ালেই ছিলেন অখিলগিরি, কিন্তু দীর্ঘ রাজনৈতিক জীবনের সঙ্গে অখিলগিরিকে যে একেবারে দূরে সরিয়ে দিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, সে বার্তাই মিলল মুখ্যমন্ত্রীর এবারের দীঘা সফরে। মহারাষ্ট্রে বিজেপির জয়ের পরই মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরার দাবি জোরালো হচ্ছে। কয়েকদিন আগেই এ নিয়ে সরব হয়েছিল সমাজবাদী পার্টি। এবার মমতার হয়ে সওয়াল করলেন লালু প্রসাদ যাদব। আপত্তি নেই জেএমএম এরও। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ হিসেবে তুলে ধরার দাবি করেছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব। এবার লালু প্রসাদ যাদব বললেন, জোট নেতৃত্বের দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেওয়া উচিত। সম্প্রতি রাজ্যের 6 বিধানসভা উপনির্বাচনে জয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের দায়িত্ব দেওয়ার ব্যাপারে জোরালো দাবি তোলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল তিনি বলেন, বুঝতে হবে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট ফেল হয়ে গিয়েছে। বিজেপির বিরুদ্ধে যে লড়াইটা হওয়ার প্রয়োজন ছিল তা এসে ভালোই হবে। দেশে এখন যতজন নেত্রী রয়েছেন তার মধ্যে সবার উপরে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম, কারণ তার লড়াকু মনোভাবের জন্য ইগো ত্যাগ করা উচিত কংগ্রেসের। তৃণমূল শিবির থেকে দলের বহু নেতাই দাবি করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা হোক। ঘাসফুল শিবিরের নেতাদের সেই দাবির মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার দেখা যাচ্ছে জোটের অন্যান্য দলগুলি সরব হচ্ছে। সপা নেতারা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা করলে তাদের কোনো আপত্তি নেই। শিবসেনারও এতে আপত্তি নেই বলে তারা জানিয়েছেন। এখন লালু প্রসাদ যাদব বলছেন মমতাকে দায়িত্ব দেওয়া হোক। শুধু তাই নয়, লালু আরও বলছেন, কংগ্রেস যদি এতে আপত্তি করে তাহলে তার কোনো গুরুত্ব নেই। এভাবে
ভাবেই মমতার জন্য সুর চড়াচ্ছে ইন্ডিয়া জোটের সঙ্গীরা। কেন এমন দাবি? রাজনৈতিক মহলের বক্তব্য, সর্বভারতীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতার কোনো বিকল্প নেই। 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন, একাধিকবার সাংসদ হয়েছেন, কেন্দ্রের মন্ত্রীও ছিলেন, ফলে তার অভিজ্ঞতা রয়েছে। অখিলেশ যাদব, অরবিন্দ কেজরিওয়াল, তেজস্বী যাদব কিছুটা হলেও মমতার পরামর্শ নিয়েই চলেন, ফলে মমতার কোনো বিকল্প নেই। 1 মাসের মধ্যে নিম্ন আদালতে আরজি কর মামলার শুনানি শেষ হয়ে যেতে পারে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলার শুনানিতে ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানান, সিবিআই স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে, 43 জন সাক্ষীর বয়ান রেকর্ড হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রোজ নিম্ন আদালতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণ মামলার শুনানি হচ্ছে। সেই শুনানি প্রক্রিয়া আগামী মাসের মধ্যেই শেষ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। মোট 52 জন সাক্ষী আছেন বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট। শিয়ালদা আদালতে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন মামলার ট্রায়াল শেষ হওয়ার পরেই অভিযুক্ত বা অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হবে, তারপর সোজা ঘোষণা করবে আদালত। 2012 সালে দিল্লি গণধর্ষণ মামলার ক্ষেত্রে 3রা সেপ্টেম্বর বিচার প্রক্রিয়া শেষ হয়েছিল। অভিযুক্তদের দোষী সাব্যস্ত করা হয়েছিল 10 সেপ্টেম্বর আর 13 সেপ্টেম্বর সাজা ঘোষণা করা হয়েছিল। যদি সেই ট্রেন্ড বজায় থাকে এবং সিবিআই এর প্রত্যাশা মতো মাসখানেকের মধ্যে যদি নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যায়, তাহলে সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানির আগে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যেতে পারে। 2025 সালের 17 মার্চ ফের আরজি কর মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালত জানিয়েছে, সেই সময় যদি কারো মনে হয় যে নিম্ন আদালতের ট্রায়াল প্রক্রিয়া বিলম্ব হচ্ছে, তাহলে তিনি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করতে পারবেন। সিবিআই এর তরফে জানানো হয়, আরজি কর মামলার ক্ষেত্রে 3টি দিক আছে। প্রথমত ধর্ষণ ও খুনের মামলা, দ্বিতীয়ত তথ্য প্রমাণের লোপাট, তৃতীয়ত দুর্নীতি। তরুণী চিকিৎসকের বাবা মায়ের আইনজীবী জানান, তারা আশা করছেন যে সাপ্লিমেন্টারি চার্জশিট দখল করা হবে। বাবা মা ন্যায় বিচারের অপেক্ষায় আছেন। আশা করা হচ্ছে যে অন্য কারো ভূমিকা থাকলে তার ফলস্বরূপ ফাঁস করে দিতে পারবে সিবিআই। আর্থিক দুর্নীতি মামলার তদন্তের ক্ষেত্রে 2 জন সরকারি আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য রাজ্য সরকারের অনুমতি অপেক্ষা করা হচ্ছে। গত 27 নভেম্বর সেই অনুমতি চাওয়া হয়েছে। সেই পরিস্থিতিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির ঘোষণা হুমায়ুনের পাল্টা। মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা হিন্দুত্ববাদী সংগঠনের। 6 ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিনই নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চায় হুমায়ুন। পাল্টা মুর্শিদাবাদে রাম মন্দির তৈরির ঘোষণা। বঙ্গীয় হিন্দু সেনার সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছেন, হুমায়ুন কবির যিনি নিজের দলে সম্মান পান না ধমক খান, তার কথার উত্তর দেওয়া অপ্রাসঙ্গিক। মুর্শিদাবাদ জেলায় আমরা রাম মন্দিরের অনুকরণে মন্দির তৈরি করতে চাইছি। ভরতপুর, রেজিনগর, সাগরদিঘিতে রাম মন্দির তৈরির জন্য জমির প্রস্তাব পেয়েছি। অযোধ্যার মতো মুর্শিদাবাদে রাম মন্দির বানাবো। জানুয়ারি থেকে শুরু করা হবে কাজ। সব রাজনৈতিক নেতাদেরকেই আহ্বান জানাচ্ছি, কর সেবার মাধ্যমেই শুরু করবো এই কাজ। আমার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরে বিপুল সাড়া পাই। প্রথমে ভেবেছিলাম একটা রাম মন্দির করবো, এখন হয়তো অনেকগুলো করতে হবে। পশ্চিমবঙ্গই বাবরি মসজিদ তৈরি করতে চান তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির, এমনটাই জানিয়েছিল ভরতপুরের তৃণমূল বিধায়ক। 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। সামনের বছর সেদিনেই মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে চান এই জেলার তৃণমূল বিধায়ক হুমায়ুন। তিনি এও বলেন, দলকে জানানোর প্রয়োজন কি? আমাদের দলে এসব চলে না। এটা একজন সংখ্যালঘু মানুষ হিসেবে করতে চায়, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। তবে অবশ্যই মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে ভিত্তিপ্রস্তর স্থাপন করার সময়। এদিনও নিজের এই বক্তব্যে অনড় থাকেন হুমায়ুন। এদিকে তৃণমূল বাংলাদেশের পন্থীরা এদিকে নতুন করে বাংলাদেশ তৈরি করার চেষ্টা করছে আক্রমণ বিজেপি নেতা রাহুল সিনহার। প্রসঙ্গত 1992 সালে 6 ডিসেম্বর অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংস করেছিল কর সেবকরা। সেই সময় থেকে বিজেপির প্রধান রাজনৈতিক অস্ত্র ছিল অযোধ্যা। অবশেষে 2019 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার জমি মামলার এই বছর 22 জানুয়ারি অযোধ্যায় উদ্বোধন হয়েছে রাম মন্দিরের। একদিনেই জোড়া বিশ্ববিদ্যালয়ের বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। মঙ্গলবার 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিল আনা হয় বিধানসভাতে। দ্য রবীন্দ্রনাথ টেগর ইউনিভার্সিটি বিল 2024 এবং রামকৃষ্ণ পরমহংস ইউনিভার্সিটি বিল 2024 অধিবেশনে পেশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার তরফ থেকে মোট 64টি সংশোধনী আনা হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকবে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন। উত্তর 24 পরগনার আগরপাড়ায় এই বিশ্ববিদ্যালয়টি চালু হবে আগামী বছর জুলাই মাস থেকে। এই বিশ্ববিদ্যালয় দুটির পরিদর্শক হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির জন্য 1999 সাল থেকে রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বারংবার শিক্ষা দপ্তরে আবেদন করেছিল। 2018 সালে শেষবার আবেদন করলে তাতে সাড়া দেয় শিক্ষা দপ্তর। প্রতিনিধি পাঠিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গাটি খতিয়ে দেখে আসেন শিক্ষা দপ্তরের প্রতিনিধিরা। মন্ত্রিসভার বৈঠকে চলতি বছর এই বিশ্ববিদ্যালয় তৈরির ছাড়পত্র দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই বিল পাশ হল পশ্চিমবঙ্গ বিধানসভায়। বিল পাশ উপলক্ষে বিধানসভায় এসেছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সন্ন্যাসী
মানুষেরা। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়কে আইনি স্বীকৃতি দেওয়ার জন্য তারা মুখ্যমন্ত্রী এবং সরকারকে ধন্যবাদ দেন। অন্যদিকে বিজেপি বিধায়ক শঙ্করের আনা সংশোধনীতে বলা হয়, প্রস্তাবিত বিল টেগোরের বদলে ঠাকুর করা হোক। এক্ষেত্রে তাঁর যুক্তি, কয়েকদিন আগেই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতি দিয়েছে নরেন্দ্র মোদী সরকার। টেগোরের বদলে দ্য রবীন্দ্রনাথ ঠাকুর ইউনিভার্সিটি বিল 2024 করা হোক। সেই সঙ্গে তিনি উল্লেখ করেন, টেগোর শব্দের মধ্যে একটা উপনিবেশিক বিষয় রয়েছে। বিলের উপর জবাবি ভাষণ দিতে গিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিষয়টির সঙ্গে সহমত হন। তিনি বলেন, টেগোরের জায়গায় ঠাকুর করার বিষয়টি বিবেচনার জন্য আমিও সংশ্লিষ্ট বিভাগের কাছে জানাবো। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তৈরি হবে হুগলি জেলার ধনেখালিতে। এই বেসরকারি বিশ্ববিদ্যালয়টি পরিচালনার দায়িত্বে থাকবেন কালীপদ সাহা মেমোরিয়াল ট্রাস্ট। হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড সংলগ্ন ড্রেনেজ ক্যানেল রোডের নাম পরিবর্তন করে প্রয়াত ফুটবলার শৈলেন মান্নার নাম করার নির্দেশ দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মঙ্গলবার 3 দিনের দীঘা সফরে গেলেন মুখ্যমন্ত্রী। যাওয়ার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে আসেন তিনি। আজ পূর্ব মেদিনীপুরে রওনার আগে হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে হাওড়া ডিএমকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তবে বাংলাদেশ প্রসঙ্গে ভারত সরকার যা করবে তার উপরই ভরসা রাখা হবে বলেই জানান। এই নিয়ে বাড়তি কথা বলতে চাননি তিনি। এদিকে 2020 সালে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামের নামকরণে প্রয়াত কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার নাম করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাওড়ার একটি রাস্তার নামও বদলে দিলেন মুখ্যমন্ত্রী। নতুন নামকরণও করা হলো শৈলেন মান্নার নামে। ড্রেজেন ক্যানাল রোডের ধারে ডুমুরজলা স্টেডিয়াম, সেই রাস্তার নামই শৈলেন মান্নার স্মরণী করতে প্রশাসনকে নির্দেশ দেন। তারপর হেলিকপ্টারে করে দীঘায় এসে পৌঁছান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের জেলা সফরে সৈকত শহর দীঘায় এসে পৌঁছালেন তিনি। আজ বিকেল 3টে নাগাদ নিউ দীঘা হেলিপ্যাড ময়দানে নামলেন। এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রস্তাব দেন, যদি হাওড়ার অন্য কোনো রাস্তার নাম শৈলেন মান্নার নামে না থাকে, তাহলে রাস্তাটির নাম ড্রেনেজ ক্যানেল রোডের পরিবর্তে কিংবদন্তি ফুটবলারের নামেই রাখা হোক। ফুটবলারদের কাছে শৈলেন মান্না আজও একটি আবেগের নাম। আগেও জানা শিল্পী খেলোয়াড়দের সম্মান জানানোর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক রাস্তার নাম পরিবর্তন করা হয়েছিল। এবার শৈলেন মান্নার নামেই নামকরণ করা হতে চলেছে হাওড়া ড্রেনেজ ক্যানেল রোড, যা সাধারণ মানুষ শুনে অত্যন্ত খুশি হয়েছেন। যুদ্ধ শুরু না হলেও ভারত বাংলাদেশের মধ্যে সম্পর্ক যে আর বন্ধুত্বের নেই তার আর বলার অপেক্ষা রাখে না। ভারতকে ক্রমাগত অপমান করে চলেছে বাংলাদেশ। ভারতের পতাকা পদতলিতকরণ থেকে শুরু করে ভারতীয় সামগ্রী বর্জন করা ইত্যাদির মতন ঘটনা ঘটেছে। এর মাঝেই এবার বাংলাদেশে আটক হওয়া ট্রেনে ফিরল ভারতের ঘরে। অস্থিরতার মাঝেই মিলল স্বস্তির নিঃশ্বাস। 5 মাস বাংলাদেশে আটকে থাকার পর ঘরে ফিরল মিতালি এক্সপ্রেস। 17 জুলাই শেষবারের মতন বাংলাদেশের যাত্রীদের নিয়ে জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে হলদিবাড়ির ভারত বাংলাদেশ সীমান্তের ওপারে গিয়েছিল এই মিতালি এক্সপ্রেস। দুই দেশের বন্ধনকে সুদৃঢ় করতে শুরু হয়েছিল এই মিতালি এক্সপ্রেসের যাত্রা। কিন্তু সেখানে গিয়ে লালমনিরহাট থেকে ঢাকা পৌঁছে আর ফেরত আসেনি এই ট্রেনটি। ক্রমে বাংলাদেশ এবং ভারতের মধ্যে বন্ধুত্বের সম্পর্কের অবনতি হয়। একসময় দেশ ছাড়তে ভারতে পালিয়ে আসেন শেখ হাসিনা। হঠাৎই ভারতীয় রেলের সম্পদ এই মিতালি এক্সপ্রেসকে আটকে রাখার খবর আসে। সোমবার ঢাকায় দুই দেশের মধ্যে অভ্যন্তরীণ বৈঠক সংঘটিত হয়। তারপরই এই ট্রেন মঙ্গলবার ফেরত দিল বাংলাদেশ। যে পথে গিয়েছিল সেই পথেই ফিরে এলো ট্রেন। দেশের ট্রেন দেশে ফিরে আসায় স্বাভাবিকভাবেই খুশি দেশের মানুষেরা। ভারতের সম্পদ এই ট্রেন সেখানে পড়েছিল অগোছালো হয়ে। নেওয়া হয়নি কোচের যত্ন। অবশেষে ভারতের এই সম্পদ দেশে ফেরায় স্বাভাবিকভাবেই আতঙ্কমুক্ত ভারতবাসী। ব্যুরো রিপোর্ট 23 নিউজ বাংলা চ্যানেল।